হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব যে তুমি গ্রাফ নাইকে কিভাবে একটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকলে বুঝতে পারবা সেই বিন্দুটা আসলে বৃত্তের কোথায় অবস্থিত, ভিতরে, বাহিরে নাকি পরিধিতে। সিমিলারলি একটা রেখার সমীকরণ যদি তোমাকে দেয়া থাকে তাহলে তুমি কিভাবে বুঝতে পারবা যে রেখাটি আসলে বৃত্তকে ছেদ করে নাকি স্পর্শ করে নাকি বৃত্তের বাহিরে দিয়ে যায়। এবং আমরা দুটো বৃত্তের আপেক্ষিক অবস্থান কি কি কন্ডিশন হতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো হোপফুলি তোমরা এনজয় করবা। চলো শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, তোমাকে একটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, এখন আমি গ্রাফ না এঁকে বিন্দুটা কোথায় আছে এটা জানতে চাই। তো ফার্স্টে বৃত্তের সমীকরণ যদি আমি দেখি, দেখো এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। এটার সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 0। বেসিক্যালি এটার কেন্দ্র হচ্ছে 0 0-তে এবং ব্যাসার্ধ হচ্ছে 3 একক। এখন তোমরা জানো যে পরিধিস্থ যে কোনো বিন্দু আমি যদি এই সমীকরণে বসাই তাহলে কিন্তু আমার এই যে লেফট সাইডে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কিন্তু শূন্য আসবে। আচ্ছা, যদি আমি লেস দেনের জন্য করি, অর্থাৎ শূন্যের চেয়ে ছোট ভ্যালুগুলো নেই, মানে আমি এক্স এবং ওয়াই এর এমন ভ্যালুগুলো চাই যে ভ্যালুগুলোর জন্য আমার লেফট সাইডের ভ্যালুটা শূন্যের চেয়ে ছোট আসবে বা নেগেটিভ আসবে। তুমি যদি এমন পয়েন্টগুলো পেতে চাও তাহলে তোমাকে আসলে বৃত্তের ভিতরস্থ যে কোনো বিন্দু বসাতে হবে। বৃত্তের ভিতরে তুমি যে কোনো বিন্দু যদি এই সমীকরণে বসাও তুমি অলওয়েজ একটা নেগেটিভ ভ্যালু পাবা। ঠিক সিমিলারলি তুমি বৃত্তের বাহিরের যদি কোনো ভ্যালু বসাও, বৃত্তের বাহিরের যে কোনো একটা ভ্যালু যদি তুমি এই সমীকরণে বসাও তাহলে দেখবা যে তুমি লেফট সাইডের ভ্যালুটা শূন্যের চেয়ে বড় পাবা। সো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে যে তুমি একটা বিন্দু যদি বৃত্তের সমীকরণে বসিয়ে দাও তাহলে ইকুয়াল 0 আসা মানে আসলে পরিধিস্থ, লেস দেন 0 আসা বা নেগেটিভ ভ্যালু আসা মানে বৃত্তের ভিতরে অবস্থিত এবং গ্রেটার দেন 0 আসা মানে বৃত্তের বাইরে অবস্থিত। সো এই জিনিসটাই আমি তোমাদেরকে এভাবে লিখে দেখিয়েছি যে মনে করা যাক আমাদের বৃত্তের যে সমীকরণটা, আমি একটা সাধারণ সমীকরণ যদি ধরে নিই, সেই সাধারণ সমীকরণটাই তুমি যে কোনো একটা বিন্দু বসাবা। ধরা যাক সেই বিন্দুটা হচ্ছে x1 y1। এখন x1 y1 বিন্দুটা বসিয়ে তুমি যদি দেখো যে তোমার একটা নেগেটিভ ভ্যালু আসছে তাহলে তুমি বলবো যে বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত। ইকুয়াল 0 আসলে পরিধিতে অবস্থিত। যদি একটা পজিটিভ ভ্যালু আসে তাহলে বিন্দুটা হবে বৃত্তের বাহিরে অবস্থিত। তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা আরেকটু বুঝিয়ে দিচ্ছি। মনে করা যাক যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x মাইনাস 8y প্লাস 32 ইকুয়ালস টু 0 এই বৃত্তের সাপেক্ষে তোমাকে এই তিনটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে হবে। আচ্ছা, ভালো কথা, এই জিনিসটা কিন্তু এটা হচ্ছে ইজিয়ার ওয়ে। আরেকটা ওয়ে আছে, আমি তোমাদেরকে সেই ওয়েটাও বলবো। তো আমি ফার্স্টে বিন্দুগুলো কি করব, এক এক করে হচ্ছে এই সমীকরণে বসাবো। তো ফার্স্ট আমি 10,6 বিন্দুটা যদি এখানে বসাই, দেখো 10,6 বিন্দুটা আমি যে এক্স এবং ওয়াই এর জায়গায় বসালাম, বসে ক্যালকুলেট করে আমি দেখলাম যে ভ্যালুটা আসছে 0। তোমাকে আমি বলেছিলাম যদি ভ্যালু 0 আসে তাহলে চোখ বন্ধ করে বলবো যে এই বিন্দুটা হচ্ছে বৃত্তের পরিধিস্থ। আমরা বুঝতে পারলাম 10,6 এই বিন্দুটার পরিধিস্থ। লেটার আমরা 12,8 বিন্দুটা বসিয়ে দেখলাম যে আমার ভ্যালু আসছে 32, যেটা কিনা একটা পজিটিভ ভ্যালু, এবং ভ্যালু পজিটিভ হলে তোমরা জানো যে বিন্দুটা বৃত্তের বাহিরে অবস্থিত হবে। সিমিলারলি তুমি 4,6 বিন্দুটা যদি বসাও তাহলে তুমি ভ্যালু পাচ্ছ -12, যেটা কিনা একটা নেগেটিভ ভ্যালু। আর নেগেটিভ ভ্যালুর জন্য বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থিত। তোমরা আরেকটা কাজ করতে পারো, এই যে বৃত্তটা আছে এই বৃত্তটা কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারো। সেই কেন্দ্রের স্থানাঙ্ক বের করে সেই কেন্দ্র থেকে এই বিন্দুটার দূরত্ব বের করে দেখো। তো কেন্দ্র থেকে এই বিন্দুটার দূরত্ব যদি তোমার ব্যাসার্ধের বড় হয়, দ্যাট মিন্স বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত। যদি তোমার কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্বটা তোমার হচ্ছে ব্যাসার্ধের সমান হয় তাহলে পরিধিস্থ, এবং যদি ছোট হয় তাহলে বৃত্তের ভিতরে অবস্থিত। বাট আমি মনে করি যে আমার জন্য আসলে বিন্দু বসিয়ে চেক করাটাই সহজ। সো এটাই হচ্ছে আসলে ইজিয়ার ওয়ে। এখন তোমরা যদি এটার অ্যাকচুয়াল গ্রাফটা দেখো, অ্যাকচুয়াল গ্রাফটা দেখলে দেখবা যে এই যে 4,6 বিন্দুটা ভিতরে অবস্থিত আর 12,8 বিন্দুটা বাইরে অবস্থিত। সো এইভাবে খুব ইজিলি আমরা কিন্তু একটা বিন্দুর অবস্থান জেনে যেতে পারি। নেক্সট আমরা দেখবো যে বৃত্তের সাপেক্ষে রেখার অবস্থানগুলো কি কি হতে পারে। বৃত্তের সাপেক্ষে রেখার আসলে 3 ধরনের অবস্থান হতে পারে। রেখাটা বৃত্তটাকে ছেদ করতে পারে, যদি ছেদ করে তাহলে আসলে দুটা ছেদ বিন্দু থাকবে এবং সেক্ষেত্রে আমরা রেখাটাকে বলবো বৃত্তের ছেদক। হতে পারে রেখাটা বৃত্তের স্পর্শক, সেক্ষেত্রে কিন্তু একটা স্পর্শ বিন্দু থাকবে। ছেদকের ক্ষেত্রে দুটা ছেদ বিন্দু থাকবে এবং স্পর্শক অ্যাকচুয়ালি বৃত্তকে একটা বিন্দুতে টাচ করবে, সেই বিন্দুটাকে বলে স্পর্শ বিন্দু বা টাচিং পয়েন্ট। আর হতে পারে এরকম যে রেখাটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি বৃত্তের বাইরে দিয়ে গেছে, সেক্ষেত্রে আমরা বলবো যে রেখাটির সাথে আসলে বৃত্তটা কোনো সম্পর্ক নেই, রেখাটা বৃত্তের বাহিরে অবস্থিত। এখন তুমি কিভাবে বুঝবা, তোমাকে একটা বৃত্তের সমীকরণ আমি দিয়ে দিলাম, তোমাকে আমি একটা রেখার সমীকরণ দিয়ে দিলাম, তুমি কিভাবে বুঝবা যে রেখাটা অ্যাকচুয়ালি কোন কন্ডিশনে আছে। এটা বোঝার জন্য তোমাকে যেটা করতে হবে, তুমি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করবা এবং সেই কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব বের করবা। একটা বিন্দু এবং একটা রেখার সমীকরণ দেওয়া থাকলে বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি। এই জিনিসটা নিয়ে আমি সরল রেখার চ্যাপ্টারে আলোচনা করেছি, চাইলে তুমি সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো। তো এখন আমি কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব বের করব। ধরা যাক সেই লম্ব দূরত্বটা হচ্ছে ডি।
এখন এই ডি কে আমি কম্পেয়ার করব বৃত্তের ব্যাসার্ধের সাথে। সাপোজ এই ক্ষেত্রে কি হবে, এই যে আমার ব্যাসার্ধ হচ্ছে সম্পূর্ণ দৈর্ঘ্যটা, তোমরা দেখতে পাচ্ছ ডি এর ভ্যালুটা ব্যাসার্ধের চেয়ে ছোট হবে। সো ডি এর ভ্যালু যদি ব্যাসার্ধের চেয়ে ছোট হয়, দ্যাট মিন্স কেন্দ্র থেকে রেখাটার লম্ব দূরত্ব যদি ব্যাসার্ধের চেয়ে ছোট হয়, তাহলে আমরা বলবো যে রেখাটা হচ্ছে বৃত্তের ছেদক। যদি আমার কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, সেক্ষেত্রে স্পর্শক হবে, এবং লম্ব দূরত্বটা যদি আমার ব্যাসার্ধের চেয়েও বড় হয়, তাহলে সেক্ষেত্রে রেখাটা বৃত্তের বাহিরে অবস্থিত। ওকে, তো একটা এক্সাম্পল দেই। এই যে একটা বৃত্ত তোমাকে দেয়া আছে, এই বৃত্তের সাপেক্ষে এই রেখার অবস্থান তোমাকে নির্ণয় করতে হবে। তোমাকে বুঝতে হবে যে এই বৃত্তের সাপেক্ষে এটা আসলে কি। তো আমি ফার্স্টে কি করব, এই বৃত্তটার কেন্দ্র বের করব, কারণ কেন্দ্র থেকে আমার এই রেখার লম্ব দূরত্ব বের করতে হবে। বাট তোমাদেরকে আমি আগেই বলেছি যে কোনো বৃত্ত তোমাকে দেয়া থাকলে তুমি অ্যাকচুয়ালি কেন্দ্র বের করতে পারবা না, ঠিক আছে? তোমাকে আগে আসলে ব্যাসার্ধ বের করতে হবে, কারণ হতে পারে যে বৃত্তটা একটা অবাস্তব বৃত্ত। সেই জন্য কেন্দ্র বের করতে বলে আগে আমরা ব্যাসার্ধ বের করব। তো ফার্স্টে আমরা কি করলাম, বৃত্তের ব্যাসার্ধ বের করলাম। হোপফুলি তোমরা বৃত্তের ব্যাসার্ধ এই পর্যায়ে এসে তোমাদেরকে আসলে ভেঙে ভেঙে বলতে হবে না। এখানে এক্স এর সহগ হচ্ছে কি আমার -4 এর স্কোয়ার বা 4 এর স্কোয়ার সেম জিনিস, এটা হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সো ক্যালকুলেট করলে আমরা বৃত্তের ব্যাসার্ধটা পাচ্ছি 2.82। এখন আমি বৃত্তের কেন্দ্রটা বের করব। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g, -f, সো এটা হিসাব করলে আসে 4,4। এন্ড এই কেন্দ্র থেকে আমি এই রেখার লম্ব দূরত্ব বের করতে চাই। একটা বিন্দু থেকে একটা লম্ব দূরত্ব, রেখার লম্ব দূরত্ব বের করার সূত্র হচ্ছে এই সূত্রটা। উপরে কি করতে হয়, বিন্দু দিয়ে রেখাটাকে সিদ্ধ করতে হয়, নিচে হচ্ছে √a² প্লাস b², যেখানে a এবং b হচ্ছে রেখাটার এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ। সো এটা অ্যাকচুয়ালি সরল রেখার কনসেপ্ট, তোমরা সরল রেখার চ্যাপ্টারে এই বিষয়টা আলোচনা পাবা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লম্ব দূরত্ব হচ্ছে 1.1, বৃত্তের ব্যাসার্ধ ছিল 2.8, লম্ব দূরত্ব হচ্ছে 1.1। লম্ব দূরত্বটা ব্যাসার্ধের চেয়ে ছোট। সো লম্ব দূরত্ব যদি ব্যাসার্ধের চেয়ে ছোট হয়, তাহলে আমরা বলেছিলাম যে রেখাটা অ্যাকচুয়ালি বৃত্তের ছেদক হবে। সো আমাদের ডিসিশন হচ্ছে এই রেখাটা এই বৃত্তটাকে ছেদ করেছে। সো এইভাবে আমরা বুঝতে পারবো কোন একটা বৃত্তের সাপেক্ষে কোন একটা রেখার অবস্থান। নাও খুবই ইম্পর্টেন্ট টপিক, এই টপিকটাতে আমরা বৃত্তের সাপেক্ষে বৃত্তের অবস্থান নির্ণয় করব। বৃত্তের সাপেক্ষে বৃত্তের অ্যাকচুয়ালি 5টা অবস্থান হতে পারে। তো তোমরা দেখতে পারতেছো যে এইখানে একটা অবস্থান আমি দেখেছি, যেখানে একটা বৃত্ত এবং আরেকটা বৃত্ত এরা আসলে অনেক দূরে দূরে অবস্থিত। সো দুইটা আলাদা আলাদা বৃত্ত। এখন এই আলাদা বৃত্ত হওয়ার ম্যাথমেটিক্যাল কন্ডিশনটা হচ্ছে তোমাকে যেটা করতে হবে যে দুইটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করবা। সো ধরা যাক প্রথম বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক c1, দ্বিতীয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক c2। সো এই c1 c2 বলতে আসলে আমি c1 থেকে c2 পর্যন্ত সম্পূর্ণ দূরত্বটাকে বুঝিয়েছি। দেখো এই যে আমার নীল ব্র্যাকেট দিয়ে আমি যে দূরত্বটা বুঝিয়েছি, এটা হচ্ছে দুই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। সো c1 c2 হচ্ছে দুই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। এই দুই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা যদি আমার ব্যাসার্ধের যোগফলের চেয়েও বড় হয়, দেখো আমার r1 হচ্ছে এই যে এতটুকু দৈর্ঘ্য, আর r2 হচ্ছে এতটুকু দৈর্ঘ্য, এই দুইটা দৈর্ঘ্যের চেয়েও যদি আমার কেন্দ্রের দূরত্ব বেশি হয়, দ্যাট মিন্স বৃত্ত দুইটা দূরে দূরে অবস্থিত, এদের মাঝে কোনো সম্পর্ক নেই। নেক্সট, এখন ধরা যাক যে বৃত্ত দুটিকে আমি একটু কাছে নিয়ে আসবো। দেখো এটা দূরে দূরে ছিল, এদেরকে আমি কি করব, কাছে নিয়ে আসবো। সো এদেরকে যদি আরো কাছে নিয়ে আসি আমি, তাহলে কি হবে, তাহলে এই যে মধ্যবর্তী দূরত্বটা c1 c2 এই ডিসটেন্সটা কমে যাবে। এখন এই ডিসটেন্সটা কমে যেয়ে যদি আমার ব্যাসার্ধের যোগফলের সমান হয়, দেখো আমার এই যে নীল ব্র্যাকেটের যে ডিসটেন্স অর্থাৎ c1 c2 কেন্দ্রের দূরত্ব, এটা কিন্তু এখন আমার r1 প্লাস r2 এর সমান। তো এই কন্ডিশনে আমি বলবো এটা হচ্ছে বৃত্তের বহিঃস্পর্শ করার শর্ত। তো বহিঃস্পর্শ করার শর্তটা কি আমরা বুঝতে পারলাম, এবং কখনো যদি আমার দুইটা বৃত্তের সমীকরণ দেয়া থাকে এবং এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে, তখন আমরা বলতে পারবো যে এটা বহিঃস্পর্শ করেছে। এখন এই দুইটা বৃত্তকে আমি আরেকটু কাছে নিয়ে আসতে চাই। তো আরেকটু কাছে নিয়ে আসলে কি হবে, এই দুইটা যদি আরেকটু কাছে আসে, তাহলে এই দুইটা বৃত্ত ছেদ করবে। তো তোমরা দেখো এই দুইটা বৃত্ত যখন ছেদ করবে, তখন আমার এই যে c1 থেকে c2 এর ডিসটেন্সটা আরো কমবে। এখন যখন কমবে, তখন অ্যাকচুয়ালি r1 এবং r2 ওভারল্যাপ করবে। ওভারল্যাপিংটা আমি একটু আলাদা করে দেখিয়েছি। তো এখন আমি যদি r1 এবং r2 দুইটা যোগ করি, এই যোগফলের চেয়ে আমার কেন্দ্রের দূরত্বটা ছোট হবে। সো যখন আমি দেখবো যে আমার দুই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আমার ব্যাসার্ধের যোগফলের চেয়ে ছোট হচ্ছে, তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমার বৃত্তটা হয়তো ছেদ করবে, মেবি। কেন, আরেকটু কন্ডিশন আছে, সেটা আমি একটু পরে আলোচনা করছি। বাট আপাতত মানে এটা সম্পূর্ণ কন্ডিশন না, আপাতত এটা মনে রাখো যে ছেদ করার জন্য কেন্দ্রের দূরত্ব ব্যাসার্ধের যোগফলের চেয়ে ছোট হতে হয়। ওকে, এখন আমি যেটা করবো, এই দুইটা বৃত্তকে আরেকটু কাছে নিয়ে আসবো। যখন আরেকটু কাছে নিয়ে আসবো, তখন অ্যাকচুয়ালি এই ছোট বৃত্তটা বড় বৃত্তটার ভিতরে ঢুকে যাবে এবং ভিতরে ঢুকে যে অন্তঃস্পর্শ করবে। তো এই যে দেখো আমি এদেরকে আরেকটু কাছে নিয়ে এসেছি, এমন ভাবে কাছে নিয়ে এসেছি
যে আমার এই যে ছোট বৃত্তটা এবং বড় বৃত্তটা একটা বিন্দুতে স্পর্শ করবে। আমি আসলে দুইটা রেখা আলাদা করে দেখিয়েছি, বাট এই দুইটা রেখা আসলে ওভারল্যাপ করবে, একটা রেখার উপর দিয়ে আরেকটা রেখা যাবে এবং এইটা হচ্ছে তাদের টাচিং পয়েন্ট বা স্পর্শ বিন্দু। এখন এই যে আমার একটা বিন্দুতে স্পর্শ করবে দুইটা বৃত্ত, এটা এখানে অন্তঃস্পর্শ করে, ঠিক আছে। অন্তঃস্পর্শ করার শর্তটা হচ্ছে এই, তুমি দেখো এই যে এই দুই কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু এক্স্যাক্টলি ব্যাসার্ধের বিয়োগফলের সমান। আমি যদি এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে R1, সম্পূর্ণটা থেকে যদি R2 বিয়োগ করে দেই, তাহলে কি হবে, আমার দুই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা আমি পেয়ে যাব। সো এটাই আমি লিখেছি যে C1 C2, দ্যাট মিনস দুই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, ইট উইল বি ইকুয়াল টু দ্যাট ডিফারেন্স, দ্য ডিফারেন্স অফ রেডিয়াস R1 মাইনাস R2। এখানে একটা মডুলাস দিয়েছি কেন, কারণ তুমি অ্যাকচুয়ালি অঙ্ক করার আগে জানো না যে কোন বৃত্তটা বড় কোন বৃত্তটা ছোট, ঠিক আছে। সো এই জন্য এখানে আসলে আমি বুঝিয়েছি এদের পার্থক্যটা যদি তোমার দুই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের সমান হয়, সেক্ষেত্রে তুমি বলো অন্তঃস্পর্শ করে। সো এটা হচ্ছে অন্তঃস্পর্শ করা শর্ত। ওকে, সো এখন আমরা কি করবো, ছোট বৃত্তটাকে বড় বৃত্তটার আরো ভিতরের দিকে নিয়ে যাব, মানে এই কেন্দ্রটাকে এই কেন্দ্রের আরো কাছে নিয়ে আসবো। সো আরো কাছে যদি নিয়ে আসি আমি, তখন কি হবে, দেখো আমি আরেকটু কাছে নিয়ে আসলাম। আগে কিন্তু আমার কি করেছিল, এই যে এই বিন্দুতে স্পর্শ করেছিল, এবার যখন আমি আরেকটু কাছে নিয়ে আসলাম, তখন দেখো আমার C1 এবং C2 আরো ছোট হয়ে গেছে, মানে দুই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা আরো ছোট হয়ে গেছে। কিসের চেয়ে ছোট হয়েছে, সেটা হচ্ছে আমার ব্যাসার্ধের বিয়োগফলের চেয়েও ছোট। দেখো আমি যদি ব্যাসার্ধের বিয়োগফলটার সমান যদি C1 C2 হতো, তাহলে বলতাম যে অন্তঃস্পর্শ করছে। এখানে আসলে আমি এডিট করতে ভুলে গেছি, এটা হচ্ছে দুইটি বৃত্ত একটার অভ্যন্তরে আরেকটা থাকার শর্ত, একটার অভ্যন্তরে বা একটার ভিতরে আরেকটা বৃত্ত থাকার শর্ত হচ্ছে যদি তুমি দেখো ব্যাসার্ধের বিয়োগফলের চেয়েও কেন্দ্রের দূরত্ব কম, সেক্ষেত্রে বলবা যে হ্যাঁ একটা বৃত্ত আরেকটা বৃত্তের ভিতরে আছে। সো আমরা 5টা কেস দেখলাম, 5টা কেসের 4টা কেস আমি কমপ্লিটলি আলোচনা করলাম, যেখানে আমি দুইটা বৃত্ত বাহিরে থাকলে কি হবে, বহিঃস্পর্শ করলে কি হবে, অন্তঃস্পর্শ করলে কি হবে, এবং একটার ভিতরে আরেকটা থাকলে কি হবে সেটা নিয়ে আলোচনা করলাম। আর ছেদ করার যে বিষয়টা আমি বলেছিলাম যে আমার শর্তটা কমপ্লিট না, ছেদ করার জন্য আরেকটা কন্ডিশন দরকার, তো সেটা নিয়ে এখন আমি আলোচনা করি। তো দেখো এখন ছেদ করার জন্য আমি বলেছিলাম যে ব্যাসার্ধের যোগফলের চেয়ে কেন্দ্রের দূরত্বটা ছোট হতে হবে। এখন কত ছোট হতে হবে, ছোটর তো আসলে শেষ নেই। মনে করো ব্যাসার্ধের যোগফল হচ্ছে 10, এখন 10-এর চেয়ে ছোট 5 হতে পারে, 3 হতে পারে, 0 হতে পারে, -5 হতে পারে। কত ছোট, মানে ব্যাসার্ধের যোগফলের চেয়ে কত ছোট হলে আমি বুঝবো যে ছেদ করেছে, একটা লিমিটিং ভ্যালু দরকার, ছোট হলেই হবে না, ছোটর একটা সীমা আছে। তাহলে তুমি দেখো এই যে লাস্ট দুইটা যে কন্ডিশন আমরা আলোচনা করলাম, যে অন্তঃস্পর্শের শর্ত আমি আলোচনা করলাম, যে যখন কেন্দ্রের দূরত্বটা ব্যাসার্ধের বিয়োগফলের সমান হয় তখন অন্তঃস্পর্শ করে। এখন বিয়োগফলের চেয়েও যদি ছোট হয়ে যায়, তাহলে কিন্তু একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে। আমি চাই না যে ছোট বৃত্তটা বড় বৃত্তের ভিতরে ঢুকে যাক, আমি চাই ছেদ করুক। দ্যাট মিনস দুইটা বৃত্ত যখন ছেদ করবে তখন আসলে দুইটা ছেদ বিন্দু পাওয়া যায়। সো আমি এরকম দুইটা ছেদ বিন্দু পেতে চাই, আমি চাই দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করুক। তো ছেদ করতে গেলে যেটা হবে, আমার যে লোয়ার লিমিটটা হচ্ছে ব্যাসার্ধের বিয়োগফল, এটার চেয়ে বড় হতে হবে। কারণ দেখো এটার চেয়ে তো ছোট হতে পারে না, ঠিক আছে, এটার চেয়ে ছোট হলে একটার ভিতরে একটা থাকবে, আবার এইটারও যদি সমান হয় তাহলে অন্তঃস্পর্শ করবে। আমি অন্তঃস্পর্শ চাই না, একটার ভিতরে আরেকটা ঢুকে যাক এটাও চাই না, আমি চাই ওরা ছেদ করুক। তাহলে কি করতে হবে, আমাকে এই ভ্যালুটার চেয়ে C1 C2 কে বড় হতে হবে। সো এই যে আমার C1 C2 অর্থাৎ কেন্দ্রের দূরত্ব, এটার আমি একটা লোয়ার লিমিট পেয়ে গেলাম। আমার লোয়ার লিমিট হচ্ছে এই ভ্যালুটা অর্থাৎ ব্যাসার্ধের বিয়োগফল। তো যখন তোমার এই দুই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এটা ব্যাসার্ধের যোগফলের চেয়ে ছোট হবে এবং ব্যাসার্ধের বিয়োগফলের চেয়ে বড় হবে, অনলি দ্যাট আমরা বলতে পারবো যে দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। এখন একটা মজার বিষয় হচ্ছে যে দুইটা বৃত্ত যখন পরস্পরকে ছেদ করে, শুধুমাত্র তখনই তাদের সাধারণ জ্যা উৎপন্ন হয়। এই যে দেখো, যেই দুইটা তোমার ছেদ বিন্দু, এই দুইটা ছেদ বিন্দু যদি আমি স্কেল দিয়ে কানেক্ট করে দেই, তাহলে এখানে একটা জ্যা উৎপন্ন হবে। সেই জ্যাটা আমার প্রথম বৃত্তের জ্যাও হবে, দ্বিতীয় বৃত্তের জ্যাও হবে। সো এমন একটা জ্যা যেটা দুই বৃত্তের মাঝেই কমন গেছে, সেই জ্যাটাকে আমরা আসলে বলি কমন জ্যা বা সাধারণ জ্যা। সো সাধারণ জ্যা থাকার শর্তটা অ্যাকচুয়ালি বৃত্ত দুটিকে ছেদ করতে হবে। দ্যাট মিনস এই যে তুমি শর্তটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার দুটো বৃত্তের সাধারণ জ্যা থাকার শর্ত। সো এইভাবে আসলে আমরা বৃত্তের সাপেক্ষে বৃত্তের অবস্থান খুব ইজিলি বুঝতে পারি। আমার নেক্সট ভিডিওগুলোতে আমি সাধারণ জ্যা নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে দেখিয়ে দেব যে কোন কন্ডিশনে সাধারণ জ্যা কিভাবে বের করতে হয়। টিল দেন সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।